ফ্রান্সের লাজুর উপকূল অনেক ইউরোপীয়দের জন্য ব্যয়বহুল এবং প্রায় নিস ও মোনাকোতে আসা অভিবাসীরা বড় সমস্যার সম্মুখীন হন। আজ আমি দেখাবো পোস্ট সোভিয়েত অঞ্চলের অভিবাসীরা এবং এমনকি শরণার্থীরা সেখানে কেমন থাকে। লাজুর উপকূলে সবসময় অনেক রুশভাষী ছিল, কিন্তু এখন শেষ কয়েক বছরে এটা আরও বেড়ে গেছে। ফরাসি এবং ইউরোপীয় জগতের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছি। জানবো ছেলেদের জীবনের কত খরচ হয় এবং তাদের কি খেতে হয়। সবকিছু ঠিকঠাক। আজ আমরা কিছু বিকল্প দেখব যার মাধ্যমে টাকা পাওয়া সম্ভব। ফ্রান্সে হোম লোন পরিশোধে কত বছর লাগে, কত বছর হলো? 2-5 8-0 ডিপোজিট ফেরত দেয় না। পানির সাশ্রয়, বৃষ্টি হয়নি, খুব কম। জরিমানা 1-5। তবুও জানবো এখানে বাচ্চারা কিভাবে মজা করছে এবং তারা কি রাশিয়ায় ফিরে যেতে চায়। খুশি, সাঁতার কাটছে, ভালো লাগছে, উপভোগ করছে। পিটার আসতে চায় না। আরও জিজ্ঞাসা করব ফরাসি সমাজে মানিয়ে নেওয়া কি কঠিন। এটা জাতীয়তাবাদী ধরনের, তারা শুধু তাদের ফ্রান্সকেই ভালোবাসে আর কিছু নয়। আমাকে এখানে পতাকা দেখে একজন লোক অনুসরণ করেছে। সন্ধ্যার দিকে আমি যৌনকর্মীদের দেখতে যাব। চলুন আপনার গল্পটা বলুন। আমরা পাবলিক হাউসের দিকে যাচ্ছি আর আমি জিজ্ঞাসা করব এখানে আমাদের ভালো মেয়েগুলো কিসে কষ্ট পাচ্ছে। আমরা এখানে এই গরমে সত্যি মারা যাচ্ছি যৌন চাপ থেকে। তুমি কি জানার প্রতিশ্রুতি দিচ্ছ? এরপর আমাদের ছেলেদের কাছে জানবো স্থানীয় মেয়ের সাথে পরিচিত হওয়া কি সত্যি সম্ভব ফরাসি না জানলে। ফরাসি মেয়েদের চিনো? হ্যাঁ, পরিচিত হয়েছিলাম আসলে। আর আমাদের মেয়েদের ফরাসিদের মধ্যে কি পছন্দ হচ্ছে না। যখন আমন্ত্রণ জানানো হয় তখন ছেলেটা তাকায়। খুব গে স্টাইল, ভালো কাজ। মানে ইউরোপীয়দের সাথে কাজ করা পরিষ্কার, আর রুশভাষী মানুষের সাথে সম্পর্ক এবং বন্ধুত্ব। ইউরোপীয়দের সাথে সম্পর্ক। আরও অনেক মজার কিছু হবে, তাই ইউটিউবে এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো। চলুন। পূর্ববর্তী ভিডিওতে আমি আনিশিয়ার গল্পটি বেলরুশের সম্পর্কে শেষ করেছিলাম, যে নিশে এসে সবকিছু হারিয়ে গৃহহীন হয়ে পড়েছিল। যদি তুমি এখনো এই ভিডিওটি না দেখে থাকো তাহলে ভালো হবে এটা খুলে দেখো। প্রথমে তার সম্পর্কে বিস্তারিত লিঙ্কে বর্ণনায় আছে, কিন্তু লাজুরে নানা ধরনের আশ্চর্য ঘটনা এবং এমনকি রূপকথার গল্প ঘটে। আসিয়া যুদ্ধ শুরু হওয়ার পর ওডেসা থেকে চলে গেছে। কঠিন মানসিক চাপ এবং উদ্বেগের পর সে ফ্রান্সে পৌঁছেছে, যেখানে সে একটি দামি রিসোর্টে শিকারের ঢিলায় বাস করছে, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আমার ঘর এখানে। এটা আসলে পুরনো অফিস যেখানে সোফা বিছানো হয়, তাই তুমি এটা দেখতে পারো। অবিশ্বাস্য, তুমি কি সোফায় শুয়ে আছো, তাই না? এটা তার নয়, এটা সাধারণ বিশাল ধর্মের। তুমি কি নিয়ে এসেছ? কাছে কোন ব্যাগ ছিল? এমন ছোট্ট একটি ব্যাগ নিয়ে। হ্যাঁ, আর একটি বড় ব্যাগও ছিল। তাহলে আমি প্রস্তুত হয়েছি। যখন মালিকরা নেই, আসিয়া বড় বোনের কাজ করছে, আমাকে ভ্রমণ করাচ্ছে। আমি না একটি ফোয়ারা, পাইন এবং জলপাই গাছ আছে, কিন্তু সবচেয়ে বেশি মুগ্ধ করে সমুদ্র এবং পর্বতের দৃশ্য এবং একটি সুইমিং পুল। আসিয়া এখনো ব্যবহার করতে লজ্জা পাচ্ছে। আমার জন্য গুরুত্বপূর্ণ যে আমি সমুদ্র দেখতে পারি, সাঁতার কাটতে পারি। এই সুইমিং পুলও কি এই ভিলার সাথে সম্পর্কিত? হ্যাঁ, শুধু তাদের। হ্যাঁ, বাড়িতে পুল আছে। আমি এতে সাঁতার কাটছি না, কেননা আমি কিছুটা লজ্জিত বোধ করছি। আমার অধিকার নেই। একবারই আমি সাঁতার কাটেছিলাম যখন তারা আমাকে সত্যিই বোঝাচ্ছিল। আমি চেষ্টা করি বিনয়ীভাবে আচরণ করতে, যেন আমি কিছুটা অদ্ভুত না হই। হ্যাঁ, তাহলে সমুদ্রে যাও। তাহলে একজন ওডেসার হিসেবে আমি সমুদ্রে 2 বার গিয়েছি। মোটামুটি তুমি যা চাও আমি সেটা করতে পারি। তুমি কি এখন আমাকে এই জিনিসটার মাধ্যমে শুনতে পাচ্ছ? দারুণ। অথবা আমি কি প্রথমে যেতে চাইছিলাম না? আমরা পশ্চিম ইউক্রেনে গিয়েছিলাম। এটা খুব ভয়ঙ্কর ছিল, ভয়াবহ। কেউ জানতো না আগামীকাল কি হবে। তুমি এই পুরনো সেলে লুকিয়ে আছো। তুমি কি এই সাইরেনগুলো শুনছো? এটা সত্যিই সহ্য শক্তির বাইরে। পরে যখন স্পষ্ট হয়ে গেল যে যেতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এবং যখন তুমি বুঝতে পারো যে তোমার আগামীকাল নাও থাকতে পারে, তখন তুমি যেন জাগ্রত হতে শুরু করো এবং তোমার আসল জীবনযাপন করতে শুরু করো। এবং আমি সবসময় এখানে থাকতে চেয়েছিলাম, লাজুর উপকূলে। আমি এখানে আগে এসেছিলাম, অনেক দিন আগে। আমি সব সময় ফিরে আসতে চেয়েছিলাম। আমি জানতাম আমি একদিন এখানে আসব, কিন্তু যুদ্ধই আমাকে পুরোপুরি সাহায্য করলো। এটা নিশ্চিত করা যে যখন আমি এটা করব, যদি এখন না হয়, মানে আমার আগামীকাল নেই, সম্ভবত আমার পরশু নেই, 5 বছর পরও আমার কিছু নেই। আমি পুরনো ছবিগুলো দেখছিলাম। আমি মিস করছি। আমি দেখেছি এখানে মানুষ কেমন। প্যারেড হচ্ছে, ইউক্রেনের পক্ষে মিটিং হচ্ছে। ভাবছিলাম এটা সব সময় অনুভূত হয়েছে যেন দ্বিতীয় মাতৃভূমি, সমুদ্রের কাছে, এখানে সুন্দর, এমনকি সম্ভবত আরো ভালো।
এবং হঠাৎ করে আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হলো, কারণ সদয় অসংবেদনশীল ওডেসাররা পরিচিতরা যারা অনেক মানুষকে এখানে নিয়ে এসেছেন, তারা আমাকে বলল এখানে একটি জায়গা আছে, আমরা একজনকে নিতে পারি। আমাকে আরো 1 মাস থাকার প্রস্তাব দেওয়া হলো। ওডেসার পরিবারটি এখানে ছিল, তাদের বেরিয়ে যেতে হবে, তারা পুরো বাড়িটি দখল করে রেখেছিল। আর আমাকে বলল আমরা একটি ঘর বরাদ্দ করতে পারি, তুমি আরো 1 মাস থাকতে পারো। তারপর তারা বলল আমাদের সাথে থাকো, তুমি আমাদের পছন্দ হচ্ছ। মার্টেন যেখানে আসিয়া বসবাস করছে সেটা ইতালির সীমান্তে একটি এলিট রিসোর্ট, তাই এখানে অনেক ইতালীয় স্থাপত্য আছে, যেমন আসলে পুরো লাজুর উপকূলে। দেখুন এই পর্বতগুলো ইতালি। আমি 1.5 ইউরোতে পানি নিলাম এবং ভিত করা সৈকতে গেলাম। যেমন সাধারণত হয় এই অঞ্চলে, এখানে অনেক নগ্নদেহ পড়ে থাকে। এমন ছোট ছোট পাথুরে সৈকতগুলোতে ছুটির মেজাজে থাকা মানুষগুলো বিশেষভাবে রোমান্টিক দেখায়। তাদের কাছে ট্রেলার নিষেধাজ্ঞা সত্ত্বেও পুনর্বিন্যস্ত সাধারণ মাইক্রোবাসে এসে পৌঁছাচ্ছে এবং এই ইতালীয় ছেলেরা নিজেদের তৈরি করা ধোয়ার জায়গায় হাত মুখ ধুচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাকে তোমাকে সরাতে হবে আর তুমি ফেলে দাও। চল ধর, সবকিছু খুলে ফেলো। এমন একটি সুন্দর জায়গা অনেক ইউক্রেনীয়দের আকৃষ্ট করেছে। এখানে ইউক্রেনীয় নম্বরের 2টি একরকম ভ্যান দাঁড়িয়ে আছে, আর এখানে একদম সস্তা ইউক্রেনীয় গাড়ি নেই। শহরের পুলিশ ঘুমাচ্ছে না এবং কঠোরভাবে জরিমানা দিচ্ছে। যাদের কাছে এমন পার্কিং টিকিট নেই তাদের জন্য জরিমানা দিচ্ছে। এখানে ল্যাজুরে সব সময় হেলিকপ্টার উঠছে, কিন্তু এগুলো সম্ভবত সামরিক নয়। এখানে হেলিকপ্টার সাধারণ চলাচলের মাধ্যম। এয়ারপোর্ট শুধু নিচে আছে এবং নিচ থেকে সবাই হেলিকপ্টারে উড়ে যায়। যাদের কাছে এর জন্য টাকা আছে তাদের। এটি মেন্টেন শহর, যা ইতালির সাথে প্রায় সীমান্তে, আর ওই পাহাড়গুলো থেকে শুরু হলো ইতালি। আমার এখানে কেমন লাগছে? খুব ভালো লাগে। প্রতিদিন সকালে এমন ধোঁয়াশা থাকে, বিশেষ করে গরমে, এবং আরো কিছু পর্বতীয় হ্রদ আছে যেখানে মানুষ স্কি রিসোর্টের মতো ঘুরতে ভালোবাসে। ফরাসিরা এবং ইতালীয়রা, এবং তাদের সূর্যের আলোতে দেখা যায় সকালে এবং সন্ধ্যায় তারা কেমন ঝলমল করছে, যেন আয়না। এটি খুব সুন্দর। তাহলে তোমার কি মেন্টেন পছন্দ হচ্ছে? খুব ভালো লাগে, কারণ এখানে সীমান্তে থাকার অনুভূতি যেন তুমি রাশিয়ার সাথে সীমান্তে আছো। হয়তো না রাশিয়ার সাথে নয়, কিন্তু সীমান্তে থাকার অনুভূতি যেমন সব ইউক্রেনীয়দের জন্য ট্রিগার করছে। এটা তো শুধু নয় যে আসিয়া এখানে রহস্যময়ভাবে এসেছে, সে টাকা উপার্জন করছে সে প্রায় একইভাবে। আমার একটি কার্যকলাপের ক্ষেত্র আছে। আমি চিন্তার শক্তির বিশেষজ্ঞ। মানুষের জীবনযাপন, তাদের স্বপ্ন পূরণে সাহায্য করা, তাদের নেতিবাচক বিশ্বাসগুলো সমাধান করা, সেগুলো থেকে মুক্তি পাওয়া যা তাদের লক্ষ্য অর্জনে বাধা দেয়, তাদের ইচ্ছাগুলো পূরণ করতে বাধা দেয়। আমি মানুষের মধ্যে সম্ভাবনা দেখি, আমি সেটি দেখতে পাই। তার ইচ্ছা কতটা সাধারণ, কিন্তু সে নিজে মনে করে এটি অসম্ভব, কিছুটা পুরোপুরি অসম্ভব। কিন্তু কেবল এটি খুঁজে বের করা যথেষ্ট যা বাধা দিচ্ছে। কোনো একটি বাধা দেওয়া বিশ্বাস বা ভয়, এবং মানুষকে প্রমাণ করা যে সে এটি করতে পারে। দেখো, আমি আধ্যাত্মিকতায় বিশ্বাস করি না, কিন্তু আমি ঠিক তাই ভাবছিলাম। কিন্তু তুমি যেখানে এসেছো সেখানে চিন্তার শক্তির কারণে সম্ভবত আমি বিশ্বাস করতে শুরু করছি। তুমি যে কাজটি এখন শেষ করছো, তুমি কি এখানে কিছু টাকা দিয়ে কোনো একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবে? এখনো নেই, কিন্তু শীঘ্রই হবে। প্রথমত কারণ মৌসুম শেষ হয়ে যাবে, এবং দ্বিতীয়ত কারণ আমার আয় বাড়ছে। আরও একটি বিষয় হলো সরকারের সাহায্য, যা কেবল আসবে। সে আসে। এখানে সবকিছু একটু ঘুরে। আমার কাছে একবারের জন্য সাহায্য ছিল আর্থিকভাবে রেড ক্রস থেকে, এবং শুধু এখন সম্প্রতি আমার সাথে যোগাযোগ করেছে। অবশেষে সরকার আমাকে একটি সভায় ডাকছে, কিন্তু আমি জানি না সেখানে তাদের সাহায্য কেমন হবে। এখন পর্যন্ত ফ্রান্সের জন্য কিছু সংখ্যা আছে, কিন্তু আমি জানি না মোনাকোর জন্য কেমন। আমি নিশ্চিত জানি আমার মেডিকেল ইন্স্যুরেন্স হবে, যা আমার থাকা উচিত। আমার ইতিমধ্যে আছে। একমাত্র বিষয় হলো আমি নিবন্ধিত। আমার ফরাসি ভাষার জন্য বিনামূল্যে কোর্স আছে। এই মানুষদের সম্পর্কে বলো যাদের সাথে তুমি থাকো। তুমি বিনামূল্যে থাকো। আমি একটি ভিলায় বিনামূল্যে থাকি। হ্যাঁ, আমাকে একটি ঘর দেওয়া হয়েছে, আমি এখানে থাকি। আমি জানি না ঠিক কত, কিন্তু আমার মতে কয়েক লাখ টাকা হওয়া উচিত। আমি মনে করি হ্যাঁ, এটি ফরাসিরা নয়, এটি পরিবার। তিনি কানাডিয়ান, কিন্তু তার উৎস ইউক্রেনীয়, আর তিনি ডেনমার্কের। আমি বলবো ফরাসিরা নিজেদের এবং ফ্রান্সের উপর বেশি মনোযোগী। তারা এমন জাতীয়তাবাদী ধরনের, তারা শুধু তাদের ফ্রান্সকেই ভালোবাসে আর কিছুই না। আর তারা বেশি বহুজাতিক, যেন আন্তর্জাতিক মানসিকতা আছে, এবং সম্ভবত তাই তারা সাধারণভাবে বিশ্বের ঘটনাবলী সম্পর্কে বেশি জানে। তারা খুব শিক্ষিত। কোট দিয়াজুরের একমাত্র সুন্দর জায়গা ক্যাপ মার্টিন নয়। আমি এমনকি বলবো এখানে আমি অদৃশ্য সুন্দরী কাউকে দেখিনি। এটা উদাহরণস্বরূপ আমি যে জায়গাটা ধরেছি সেটা মোনাকো এবং নিসের মধ্যে কোথাও। এটা তো বুলিও, নিস থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, কিন্তু এর পরিবেশ নিষেধ
বিশ্বের থেকে অনেকটাই আলাদা। মিলিয়নেয়ারদের ভিলাগুলো সরাসরি পাহাড়ের উপর ঝুলে আছে। বন্দরে সাধারণ মৎস্যজীবীদের নৌকাগুলোর পাশাপাশি অলিগারদের ইয়েট এবং সাধারণ ইয়েটও আছে। এমন একটি জায়গায় বসবাস করছে, পর্যটকদের ঘুরছে ওডেসার আলেকজান্ডার, বোনাজিও আরও দুটি মলদারিয়ান শব্দ যা আমি জানি। বোনাজিও শব্দটি জানেন? আহ, সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটি তার মেয়ে জলাতা যে ক্লায়েন্ট খুঁজতে সাহায্য করে। আমাদের কাছে একটি স্টুডিও কেবিন আছে, 4টি শোবার জায়গা, রান্নাঘর, ইলেকট্রিক চুলা, মাইক্রোওয়েভ, ফ্রিজার, উপরে বরফ তৈরির যন্ত্র আছে। তাই জীবনযাপনের জন্য সবকিছুই আছে। এখানে একটা ল্যাট্রিন আছে। গলেপ। যুদ্ধ, শক্তির সংকট, গরম আবহাওয়া ইয়েট মালিকদের উপর প্রভাব ফেলেছে। এখন এই বছরে লাজুর উপকূলে পানির সাশ্রয় চলছে, তাই আগস্টের শেষ পর্যন্ত নল দিয়ে ইয়েট ধোয়া যাবে না। আপনি নিজের ট্যাঙ্কে পানি ভরে নিতে পারেন এবং নিজের নল থেকে ধোয়া করতে পারেন, কিন্তু অনেক পানি ব্যবহার করা নিষিদ্ধ। এটা পানির সাশ্রয়, কারণ বৃষ্টি হয়নি, খুব কম। জরিমানা 1,500 ইউরো। তাহলে এই বছরে বদলেছে, মানুষ কমেছে, ইয়েটের সংখ্যাও কমেছে, রাজনীতি বদলেছে, পর্যটকদের সংখ্যা খুব একটা নেই। আপনার ক্লায়েন্টরা কারা? এখানে কিভাবে পরিচালনা করা হয়? মাহিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মেশিনের মতো নয়। যারা আসেন তারা মেশিনের মতো স্টিয়ারিং, এবং সেখানে গ্যাসের হ্যান্ডেল, ইঞ্জিন নিয়ন্ত্রণ, গভীরতার যন্ত্র, গভীরতা মাপার যন্ত্র সেখানে, নেভিগেশনাল, রেডিও যোগাযোগ, সঙ্গীত নিয়ন্ত্রণ, রেফ কাউন্টার, স্পিডোমিটার, জ্বালানির স্তর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে এটা অভ্যাসের ইনস্টিংক্ট। যদি মেশিনের মতো কিছু একটা শিখে স্টিয়ারিং ঘোরানো এবং রাস্তার লেনে চলা সম্ভব হয়, তাহলে এখানে ব্যাপারটা একদম ভিন্ন। এখানে বাতাস, স্রোত, অ্যালকোহল এবং বাকি সব। এই কারণেই নৌকা সেখানে যায়, যেগুলোর দাম মিলিয়ন, এবং এগুলো পরিচালনা করেন তরুণরা। কিন্তু তবুও তারা প্রশিক্ষিত, তারা জানে, তারা আত্মবিশ্বাসী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভ্যাস, আত্মবিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস, এবং তোমার পাশে থাকা এমনই সহকর্মীদের মধ্যে রূপক অর্থে। আলেকজান্ডার এখানে ক্যাপ্টেন হিসেবে কাজ করতেন। বক্সের ফিরে আসার সিদ্ধান্ত এবার দীর্ঘ সময়ের জন্য। আমরা সবশেষ ঘটনাগুলোর আগে, যুদ্ধের আগে এখানে এসেছিলাম এবং স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে 2014 সালের ডনবাসের ঘটনাগুলোর অংশীদার হিসেবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি হবে। পরিবার, বাচ্চাদের নিয়ে চলে এলাম, আর আমরা সিদ্ধান্ত নিলাম বলতে হবে, খেতে এবং পানিতে বসবাস করতে হবে, কারণ স্থলে তো আমরা একদম ক্লান্ত, বিশেষ করে ইউক্রেনে। কিয়েভে আমাদেরও একটা নৌকা ছিল। হাসি এবং আনন্দ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, নৌকায় চড়িয়েছিল এবং নৌকা কিনেছিল এবং এখানে চলে এসেছিল। তাহলে আমি এখানে কিছু সময় আগে এসেছিলাম। এটি পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা। আর কেন ঠিক বুলিও? বুলিও নৌকার জন্য গ্রীষ্মে পার্কিং আছে, শীতে আমরা নিচে থাকি। মেয়ে নিচে পড়াশোনা করছে গ্রীষ্মে বুলিওতে, কারণ বুলিওর গ্রীষ্মের তুলনায় ভালো কিছু নেই, গ্রীষ্ম নেই পৃথিবীতে। এখানে নিচের চেয়ে বেশি দাম বেশি, কিন্তু ক্যাপফেরা, উপত্যকা সুন্দর, শুধু কোথাও পাথর নেই। এখানে নিজস্ব জলবায়ু, নিজস্ব গন্ধ, নিজস্ব পাখি আছে। যদি একটু কাজ করা যায়, যদি মানুষকে নিয়ে ঘুরে বেড়ানো যায়, মানুষকে আনন্দ দেওয়া যায়, তাহলে মূলত এই গল্পটি কেনা সম্ভব। আপনার সাথে সমুদ্রে একবার বের হওয়ার দাম কত? একবার বের হওয়ার দাম 300 ইউরো ঘন্টা। আমরা দুস্থ ফরাসি এবং ইউরোপীয় জগতে বাঁচার চেষ্টা করছি। মানে আমি সঠিকভাবে বুঝেছি, আপনি কি এতে থাকেন? এতে থাকি। তীরে জীবন আমাকে ক্লান্ত করে ফেলেছে। সাদা চুল, ক্লান্ত করে ফেলেছে, আলাতে হয়েছে। এখন পার্কিং এর দাম কত, বা এটা কি বলা হয়? পার্কিং এই বন্দরে প্রতিদিন 400 ইউরো। এখন গ্রীষ্মকাল, গ্রীষ্মে সবাই লাজুর বিচে, গ্রীষ্মে সবকিছু দ্বিগুণ হয়ে গেছে। যদি শীতে এর দাম 20 ইউরো হয়, তাহলে গ্রীষ্মে 5 মাস ধরে গ্রীষ্মে সবকিছু দ্বিগুণ হয়ে গেছে। আইসক্রিম, অ্যাপার্টমেন্ট, পার্কিং, ইয়ট থেকে শুরু করে, কারণ পর্যটকরা এসেছেন। বলিয়ে একসাথে শহর তৈরির এবং মোনাকোর, কারণ এটা সঠিকভাবে অবস্থিত। এখন অনেক দিন ধরে এই জায়গাগুলো পছন্দ করেছেন ধনী মানুষরা পোস্ট সোভিয়েত অঞ্চলে। এখন আমি ইউক্রেনীয় নম্বরের গাড়িগুলো দেখছি, আর এখানে রুশ দোকানে 1 ইউরোতে প্লম্বির কিনছি। আর এই কঞ্চা, জাসপি, যদি কিয়েভের সাথে তুলনা করি, মোনাকো, এগুলো সবচেয়ে ভালো বাড়ি, ভিলা, সৈকত।
সৈকত কারণ এখানে গাছপালা আছে, ছায়া আছে, ছায়ার সাথে বালির সৈকত। এই দিকটা বালির আর এই দিকটা পাথরের। এবং ঐতিহাসিক বুলিও যেমন ভিলফ্রাঞ্চ এবং ক্যাথফেরা, এটা একটি রুশ গ্রাম যেখানে শতাব্দী ধরে আমাদের বংশধররা বলা যায়। রুশ নৌবাহিনী 200 বছর ধরে ভিলফ্রাঞ্চ। তুর্কি যুদ্ধে রাশিয়াকে নৌবাহিনী রাখার অনুমতি দেওয়া হয়নি এবং একটি স্কোয়াড্রন রাখা। ফ্রান্সে ক্যাটেরিনা চুক্তি করেছে। ভিলফ্রাঞ্চ দুর্গে তার বুস্ট ও জাদুঘর আছে এবং রাশিয়ার একমাত্র দূতাবাস এবং কনসুলেট লাজুর উপকূলে নিচে নয়, বরং ভিলফ্রান্সে যা করতে হবে। এখানে আমি পরিস্থিতির জন্য পিক করেছি যে আলেকজান্ডার ভিলফ্রাঞ্চে কনসুলেট নিয়ে কি করতে চান। আমি মনে করি আপনি বুঝতে পারছেন। এখানে ভিলফ্রাঞ্চ নিজেই এটি শহরতলির বাসিন্দা। শুরু এক স্টেশন ট্রেনে আর সঙ্গে সঙ্গেই এমন সুন্দর জায়গায় পৌঁছে যাই। এখানে এসে পড়েছে, সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আচ্ছা, পুরনো শহর থেকে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গেই সৈকতে চলে এলাম। এখানে মেয়েরা টিকটক বানাচ্ছে, পায়ের নিচে কাঁকটা হামাগুড়ি দিচ্ছে আর পানিতে রঙিন ইয়ট ভাসছে। খুব গে স্টাইল, ভালো কাজ। শহরে শুধু একটি ছোট সুপার মার্কেট আছে এবং সেটাও সবসময় খোলা থাকে না। এখানে উল্লেখ্য একজন রোমানিয়ান মহিলা কাজ করছে, পরিবারের জন্য দাঁতের যত্ন নিচ্ছে। প্রবেশদ্বারে সোজা একটি যন্ত্র আছে যা কমলা রস বের করে। এমন কিছুতে প্রতিদিন খরচ করতে দুঃখ নেই। আচ্ছা, এটা হয়তো কপির মতো এত দুঃখজনক নয়। গরম থেকে বাঁচতে আমরা সোজা নদীর পাড় থেকে পানিতে লাফ দিচ্ছি। স্রেফ পানি আমাকে ধরে রেখেছে, আমি টানছি। এই ব্যালকনি ও বাড়ির সাথে গলির পাশে ঠিক চাঁদের উপর আন্দ্রিউখা কাজ থেকে বাড়ি ফিরছে। প্রতিদিন সকালে রাতের শিফট থেকে ফিরে আসার সময় সবাই ছবি তুলে তার চোখে বিশ্বাস করতে পারছে না। প্রতিদিন আসো, প্রতিদিন এই সৌন্দর্য থেকে চোখ সরাতে পারো না। এখানে সত্যি অবিশ্বাস্য, এটা যেন এক জাদুকরী স্থান। এখানে আমার খুব ভালো লাগে। এবং ভাবুন, আমরা মাত্র সমুদ্র থেকে উঠে এসেছি। পুরানো ভিলফ্রাঞ্চা শহরের মধ্যে 100 মিটারও হাঁটিনি এবং ক্যাফে ও স্মারক দোকানের মধ্যে একটি অপ্রস্তুত দরজার পেছনে আন্দ্রিউখার অ্যাপার্টমেন্টটি আছে। এছাড়াও এই মোটেও ছোট নয় এমন স্টুডিওটি সে মাত্র 550 ইউরোতে ভাড়া নিয়েছে। গণনা করো, ভাগ্যবান, কারণ সে মৌসুমে ভাড়া নেয়নি। এখানে সে ভাইয়ের মতো অমলেটটি 2 ভাগ করে। সেফেল মিসেস পার্ক, আমি এখানে অ্যাপার্টমেন্ট পেয়েছি শুধু ভাগ্যই। আমি ভিলফ্রাঞ্চে কাজ খুঁজছিলাম এবং পাভারস্কায় একটি রেস্তোরাঁয় কাজ পেয়েছি এবং আমাকে পরিচালক বলল, যদি এখানে কাজ করতে চাও তাহলে করতে হবে। এখানে থাকতাম, মিস থেকে আসা কঠিন। স্টুডিওতে রান্নাঘর মদি আছে, জানালাগুলো সবচেয়ে ব্যস্ত পায়ে চলার জোনের দিকে মুখ করে এবং নিচে যা আছে রাতে ঘুমাতে বাধা দেয় না। এগুলো সব মদ্যপ ইংরেজরা, আসলে তারা তাদের সাথে হস্তক্ষেপ করে যারা রাতের বেলা এবং দিনের বেলা কাজ করে বিশ্রাম নেয়, যেমন আমি। কারণ যদি একজন স্বাভাবিক মানুষের মতো 7-8 ঘন্টা ঘুমিয়ে ওঠা হয় তাহলে ঠিক তখনই মানুষ কাজের জন্য বেরিয়ে যায় এবং এখানে কিছু একটা গতি শুরু হয়, টেবিল পর্যটক করা। কিন্তু যেহেতু আমি সকাল 5টায় বাড়ি ফিরি, 4টায় ঘুমাতে যাই এবং 9টায় ঘন্টা বাজতে শুরু করে, এমনকি 8টাতেও, এবং মানুষ এখানে টেবিলগুলো বের করতে শুরু করে। নিকটবর্তী এই ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ এবং শব্দ। অ্যান্ড্রিউকা লাজুরকায় ডিজে এসেছে। টি ইভেন্টের জন্য সে অন্তত 500 ইউরো। মলদোভা থেকে যন্ত্রপাতি কয়েকটি বিয়ের অনুষ্ঠান করেছি। একটি ফ্রি মিনিট পেলে সে নিজের আনন্দের জন্য ইম্প্রোভাইজ করে। Внимание, внимание, это дофамания. Подпишись на наш канал, волна касания. Внимание, внимание, пошло, это дофамания. Это все зациклилось. Волна касания. Внимание, внимание, это дофамания. Подпишись на наш канал, волна касания. Внимание, внимание, это дофамания. Подпишись на наш канал, волна касания. সবচেয়ে আমি রেস্তোরাঁ ক্ষেত্রে কাজ করি এবং মূলত কাজের সময় খাবার খাই। তাহলে আমি খুঁজে পাবো, খরচ করব অন্তত, মানে যদি খুব বেশি ক্ষুধা পায়। সকালবেলা আমি এখানে পাশের দোকানে যাব, কোজিনো কিনে নেব, কিন্তু আসলে হিসাব করলে কতটা হাঁটছে। যদিও ফ্রিজে আমি তবু অনেক মজার খাবার পেয়েছি। আসলে এটা নোংরা। তোর জন্য এটা সম্ভব, তুই একা। আর ফরাসি মেয়েদের সাথে পরিচিত হচ্ছিলাম।
এটা আসবে তোমার ফরাসি ভাষার স্তরের সাথে। এটা সম্ভব কি? তোমার ফরাসি বেশ খারাপ না, কিন্তু কিছুটা মুক্ত নয়। স্থানীয় মেয়েদের সাথে কথা বলা কি সম্ভব? কথা বলছি, এখানে পেঁচা চেষ্টা করছে। ওরে, সে বলে পেঁচা, আর তুমি জিজ্ঞেস করো পেঁচা এটা সে বলে পেঁচা। আসবে, আসো, আমি তোমাকে মাটিতে অ্যাপার্টমেন্ট দেখাবো। শামুয়া, এটা বাড়ির মতো। শামুয়া, শামুয়া, আসো, খুব মজার হবে মেয়েরা। ঠিকানা জানেন? ভিল ফ্রান্সার কেন্দ্র। এখানে আন্দ্রিউখা, দোকানের বিক্রেতার কাছে জিজ্ঞেস করো তোমার বন্ধুরা কে, এরা কি ফরাসি নাকি রুশভাষী। দেশগুলো রুশভাষী, বিশ্বাস রাখা সহজ, কিন্তু আমি শুধুমাত্র ইউরোপীয়দের সাথে কাজ করি। ফরাসিদের সাথে কাজ করা আমার জন্য সহজ, স্পষ্ট। মানে ইউরোপীয়দের সাথে কাজ করা স্পষ্ট, আর রুশভাষীদের সাথে সম্পর্ক এবং বন্ধুত্ব। ইউরোপীয়দের সাথে সম্পর্ক। বিষয়টি হলো রুশভাষীদের এনা সম্ভাব্য অংশীদার হিসেবে নয়, বরং ভাইয়ের মতো মনে করে। আর ইউরোপীয়দের মধ্যে সম্পর্ক এবং বিয়ের প্রতি আরো গম্ভীর দৃষ্টিভঙ্গি পছন্দ। দেখা, বিয়ে, আবেগ, সদাই বিয়ে। আমাদের মধ্যে এটা আবেগের হয়। হ্যাঁ, এখানে তারা বেশি সংযমী, কিন্তু এতে একটা আইনগত জটিলতা আছে বলা যাক, কারণ তারা অনেক ঝুঁকি নিয়ে এভাবে প্রবেশ করে। রাশিয়া বা মলদোভায় সবকিছু ভিন্ন, কিন্তু এখানে তারা তাদের পুঁজি হারানোর, তাদের সম্পত্তি হারানোর ব্যাপারে খুব ভয় পায়। অ্যানা নিজে বিয়ে করছে না, 3-5 বছর বয়স বিয়ে করার পরিকল্পনা করছে এবং কাজ। তুমি কি চাও? প্রথমে ক্যারিয়ার, তারপর পরিবার। ইউরোপীয় ভালোই। ইউরোপীয় ভাবে হ্যাঁ। যদি এমন একজন মানুষ আসে যাকে ভালোবাসবে, তার অনেক টাকা আছে, সে বলবে আমি চাই না, কাজ করো, নি কিভাবে প্রতিক্রিয়া দিন? আমাকে ভালোবাসবে, সে বুঝবে আমি নই। আমি কোনো প্রতীক ছাড়া সত্যিই মরে যাচ্ছিলাম। যে কোনো মেয়ে। কাপের জন্য বিল। রেস্তোরাঁয় এক পুরুষ ও এক মহিলা ভাগ করছেন। মহিলারাও কাজ করে, পরিবহনে আসন ছাড়ে না। বলছে নাতালিয়া, যিনি ফ্রান্সে শিশুদের ভাগাভাগির পদ্ধতি পছন্দ করেন না। যদি আমাদের সন্তান মায়ের কাছে থাকে, তাহলে এখানে অধিকার সমান, যার কারণে তার মতে শিশুরা ভোগে। এছাড়াও এরকম পূর্ণাঙ্গ বাবা মা, এবং এই শিশুটা সে পরে মরিচের মতো হয়ে যায়। সে 1 সপ্তাহ মায়ের কাছে, 1 সপ্তাহ বাবার কাছে, এবং সে জীবন যাপন করে। পরে ছুটির সময়ও তারা তাকে নিয়ে যায়। তাহলে যদি বাবা মা আলাদা হয়ে যায় কিন্তু সম্পর্ক বজায় রাখে, তাহলে সেখানে কোনো অশান্তি নেই। আমি জানি একজন পরিচিত মহিলার 2টি ছেলে আছে। এতে ওজন নিয়ে এবং মোজা আমাকে ছড়িয়ে দাও, বিছানা গুছিয়ে দাও এবং আরো অনেক কিছু। তারা এখানে স্বামী এবং মায়ের সাথে আসে। পিতা ছোট্ট মেয়েটি তাদের লেজগুলো মুছে ফেলতে এবং সেখানে সালতায় বালতায়। তবে বাবা আমাদের বলবে যে তার সন্তানরা সহজেই গ্রহণ করেছে। রাশিয়া থেকে ফ্রান্সে স্থানান্তর। হ্যাঁ, আমার 2টি সন্তান আছে, তারা স্কুলে যায়। তাদের অভিযোজন কেমন হয়েছে? আমাদের অভিযোজন ভালোভাবে চলছে। তারা 1 বছরের মধ্যেই ফরাসি ভাষায় কথা বলতে শুরু করেছে। তারা খুব সাহায্য করে, কারণ তারা অতিরিক্ত ফরাসি ভাষায় পড়াশোনা করে কিছু ক্লাস থেকে নিয়ে আসে এবং সেই অনুযায়ী ক্লাসগুলো পরিচালনা করে। তাই সবকিছু অনেক দ্রুত ঘটে। ফরাসি ভাষার ক্লাস, তাহলে সবকিছু অনেক দ্রুত ঘটে। রুশদের, সাধারণত রুশভাষীদের এখানে অনেক শিশু আছে। বলতে গেলে রুশদের নয়, বরং রুশভাষীদের, কারণ সবাই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতীয়তার। ইগোরের স্কুলে শুধু শিশুদের জন্য খাবারের জন্য টাকা দেওয়া হয়, আর তারা ফরাসি সহপাঠীদের মধ্যে খুব দ্রুত মানিয়ে নিয়েছে। খুশি, সাঁতার কাটছে, পছন্দ করছে, উপভোগ করছে। পিটার যেতে চায় না। ইগোরের আত্মীয়রা আছেন 1 বছর ধরে। সে ছুটি এসেছিল, 1 বছর আগে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিল। ফ্রান্সে কাজ করতে হলে স্থানীয় কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে হয়, যা কঠিন। তাই ইগোর একটি রাশিয়ান কোম্পানিতে বিক্রয় ব্যবস্থাপক হিসেবে কাজ করছে। আমার একজন অতিথি আসছে এবং এর মাধ্যমে আমি এখানে কাজ করার অধিকার নেই। আপনি কতদিন থাকতে পারবে? আমি 1 বছর থাকতে পারি এবং এটি বাড়াতে পারি। তাহলে এখানে ফ্রান্সে রুশদের জন্য শেষের ঘটনাগুলোর কারণে কোনো জটিলতা হচ্ছে কি? তো এখন সমস্যা হচ্ছে বেতন পেতে। আমি রাশিয়ায় বেতন পাই, ট্রান্সফার করা কঠিন, সবকিছু বন্ধ হয়ে গেছে। ইগরকে গরম এবং সবুজ পছন্দ, এমনকি শীতকালে। এখানে সব সময় রোদ থাকে সেন্ট পিটার্সবার্গের তুলনায়, আর এটা দারুণ। এরপর এখানে ভালো পাহাড় আছে কাছে, যেখানে ট্রেকিং করতে যাওয়া যায়। ছোটখাটো সমস্যা আছে, কিন্তু সে সেগুলোর সাথে অভ্যস্ত। রাশিয়ায় কে 2-4 ঘন্টা কাজ করে, এখানে সবকিছু বন্ধ হয়ে যায় রবিবার। তো আসলে দুপুরের পর সবকিছু বন্ধ থাকে। তো আবারও এটা সবই
বায়ুমণ্ডল আবহাওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়, ততটা গুরুত্বপূর্ণ নয়। এখানে কিছু মানুষের স্বাধীনতা আছে যারা শান্ত, নার্ভাস নয়, খুব সম্মানজনক। রাস্তায় তারা খুব সম্মান করে সব সময় তোমাকে পথ দেয়। ইভরের মনে রাশিয়ায় ফিরে যাওয়ার চিন্তা কমে আসছে এবং পরিকল্পনাও নেই। মুখ্য বিষয় হলো রাশিয়ার বেতন জীবনযাপনের জন্য। তুমি যেখানেই যাও কিছু সময় পর তুমি আবার ফিরে আসার ইচ্ছা করবে। তো প্লাসগুলো তবুও মাইনাসগুলোকে অতিক্রম করে। কিন্তু আবারও বলছি, যদি আপনার এবং আপনার সন্তানদের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে হয়তো এটি ঘটবে। ফিরে যাওয়ার কারণ তাহলে এমন কোনো ইচ্ছা নেই। রাশিয়া এবং পিটারের তুলনায় এখানে জীবন অনেক বেশি ব্যয়বহুল। হ্যাঁ, এখানে জীবনযাপন ব্যয়বহুল কারণ এটা একটি রিসোর্ট শহর। নিচে দামগুলো একটু ভালোভাবে বুঝতে আমি আপনাদের একটি সুপারমার্কেট দেখাবো। এখানে সাধারণ রুটি 1 ইউরো, আর এখানে ক্রিস্পি ফরাসি ব্যাগেট 7-5 সেন্ট। এখানে সস্তা পণ্যের শেলফ আছে, সবকিছু 1 এবং 2 ইউরো। এখানে প্যানকেক এবং তুলনামূলকভাবে সস্তা স্যামন বিক্রি হয়। রস যদি সবচেয়ে সস্তার দিকে তাকাও তাহলে 2 লিটার একটু বেশি 1 ইউরো পড়বে। এখন এই রোডে দেশের পণ্য রয়েছে। রাশিয়ার পণ্যের স্ট্যান্ডটি খালি হয়ে গেছে, কিন্তু পণ্য রয়ে গেছে। এখানে বিশেষ করে রাশিয়ার পণ্য খুব কম, যেমন এখানে জর্জিয়ার আজিকা, রোমানিয়ার বিয়ার এবং অনেক কিছু জার্মান উৎপাদনের। মোলদোভানদের কাছে আবার ফিরে আসি, আবাসন আলোচনা করি। অ্যাপার্টমেন্টে অক্সানার লিভিং রুম, একটি শয়নকক্ষ এবং একটি বিশাল টেরেস আছে। ছেলেরা বারবিকিউ হয়। মিসে টেরেস না থাকা এটা যেমন বলা হয়, তাহলে আমি তাদের মানুষদের প্রতি ঈর্ষা করি না যাদের এমনকি একটি ব্যালকনি নেই। এটা বারবিকিউ প্রায় চলে, প্রায় অনেক ঘন্টা ধরে। শেষবার 6টা পর্যন্ত ছিল। ছেলেদের প্রতিবেশীরা মূলত ফরাসিরা, বেশিরভাগ ফরাসি। যেহেতু এটা একটি ঘুমন্ত শান্ত এলাকা এবং সবাই আমাদের কেন্দ্রের দিকে চেষ্টা করছে। কেন্দ্রে তেমন কিছু বিশেষ নয়, কোনো পাহাড়ে থাকা অনেক ভালো, একটু কেন্দ্র থেকে একটু দূরে, কিছুটা কেন্দ্র থেকে একটু দূরে, কম ট্রাফিক, কম মেরু যেমন তারা বলে। দোসান, হ্যাঁ, বাতাসটা পরিষ্কার। ক্রেডিট নিলাম। ফ্ল্যাটের ভাড়া মাসিক ক্রেডিটের চেয়ে বেশি ছিল, মানে আমরা অনেক ভাবিনি এবং নিয়ে নিলাম, কিনে ফেললাম। মানে তারা কম টাকা দেয় এবং তারপরে নিজেদের ফ্ল্যাটও কিনে ফেলে। সত্যি আপনি স্থানীয় কাজের চুক্তি ছাড়া এটা করতে পারবেন না। এটার দাম অন্তত 900 ইউরো হবে এই এলাকায়, কারণ এলাকা ভালো। একটি ক্রেডিটের দাম এমন একটি ফ্ল্যাটের জন্য প্রায় 750। এই টাকা আপনি দেন। 25 বছর। সময় দ্রুত চলে যায়, 5 বছর পেরিয়ে গেছে। আমি তো একদমই লক্ষ্য করিনি। আশা করি 2-5 বছর তাড়াতাড়ি চলে যাবে না। আমি বলছিলাম যে ঠিক আছে, যদি আপনি ভাবেন যে চলে যাবেন, তাহলে আপনি এটাকে 900 এ ভাড়া দেবেন, তাতে আপনি লাভে থাকবেন এবং আপনার ফ্ল্যাটও কিনে ফেলবে। হ্যাঁ, এটা কিনে ফেলা হবে। এটা তার করগুলো পরিশোধ করবে, যা কিছু দরকার, সেই সব জিনিস। মানে আমরা শূন্যে পৌঁছাব। নিচে আমি শুধু আমাদের এলাকার মানুষদের সাথে পরিচিত হইনি। এখানে আপনার জন্য চাইনিজ ম্যাক্সিম, সে রুশে কথা বলে। আরেকটি চাইনিজ নাম আছে, কিন্তু সেটা শুধু চাইনিজদের সাথে ব্যবহার করে। মা বাবা ম্যাক্সিমকে মস্কোতে পাঠান, তারপর নিশে, যাতে সম্পত্তি দেখাশোনা করতে পারে এবং রাশিয়া থেকে তার পুঁজি বের করতে পারে। সেটা নিমিয়েছে যাতে মানুষের সাথে সহজে কথা বলা যায়, পরিচিত হওয়া যায়। এখন রুবলগুলো হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এটা খুবই লাভজনক। এভাবে টাকা সঞ্চয় করা। এখানে লাজুরে সম্পত্তির ব্যাপারে কি বলছেন? হ্যাঁ, আমার থেকে ভিন্ন, চাইনিজদের গরম মোটেও ভয় পায় না। ম্যাক্সিম সত্যি আবহাওয়া পছন্দ করে। আমরা প্রায় ইউরোপে ভ্রমণে যাই কারণ আমাদের সেখানে বসবাসের অনুমতি আছে, এবং আমি মনে করি ভবিষ্যতে আমার জীবন ফ্রান্সের সাথে খুবই সম্পর্কিত হবে। এবং এখানে একটি ফ্ল্যাট বা বাড়ি থাকলে জানি না কি হবে, অবশেষে এখানে থাকা খুবই সুবিধাজনক হবে এবং আমি এই শহরটি খুব পছন্দ করি। যদিও মস্কোর মতো নিরাপদ নয় বা পর্যটকদের ভিড় নেই, কিন্তু আমার নিজস্ব একটা ভয় আছে।
অক্টোবর পর্যন্ত চলা লাজুর উপকূলে ফ্ল্যাট ভাড়া নেওয়া খুবই কঠিন। ভেরোনিকার মতে রিয়েল এস্টেটের কাজ করেন, ভাড়ার ক্ষেত্রে প্রায়ই সমস্যা দেখা দেয়। প্রায় কিছুই ভাড়া নেওয়া সম্ভব নয়, দামগুলো খুবই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যে চুক্তিগুলো ফেব্রুয়ারিতে বা অক্টোবর মাসে স্বাক্ষরিত হয়েছে, মানুষেরা জুন পর্যন্ত অপেক্ষা করে অথবা তাদের উচ্ছেদ করা হয় অথবা তাদেরকে অনেক বেশি টাকা দেওয়ার জন্য নির্দিষ্ট শর্ত দেওয়া হয়। তাদের শীত খুব ভালো, তাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শুরু হয়। আমার মনে হয় মার্চ প্রায় খুব ভীষণ ঠান্ডা, ঠান্ডা নয় বরং এই তীব্র আর্দ্রতা। এবং যদি আপনি প্রথম তলায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন, আমার কাছে এমন লোক আছে যারা কান্নের প্রথম এবং দ্বিতীয় তলায় বসবাস করেছে। কানা শহরের কেন্দ্রস্থল, বাথরুমে ঢুকলেই পুরো অ্যাপার্টমেন্টে ম্যান্ডারিনের মতো গন্ধ, কেউ কিছুই করতে পারে না, ছত্রাক। যদি উদাহরণস্বরূপ শীতে থাকতে চান, এখানে এই ব্যক্তিগত বাড়িগুলো ভাড়া নেওয়া উচিত নয়, এই তিনতলা বাড়িগুলো ভাড়া নেওয়া উচিত নয়। সেখানে ছত্রাক হবে, আপনি কিছুই করতে পারবেন না, মানে শিশুদের অ্যালার্জি শুরু হয় আর্দ্রতার কারণে এই ছত্রাক, এবং এর সাথে লড়াই করা সম্পূর্ণ অকার্যকর। সবচেয়ে মজার বিষয় হলো, যদি আপনি মালিককে জানান যে আপনার অ্যাপার্টমেন্টে ছত্রাক আছে এবং আপনাকে চলে যেতে হবে, তবুও তারা ডিপোজিট ফেরত দেয় না। ডিপোজিট নিয়ে মামলা করা যায়, কিন্তু এটা খুবই দীর্ঘ, বিরক্তিকর। তুমি এই ডিপোজিটের জন্য কতদিন এই আদালতে ঘুরবে? মানে সব ঘটনাবলীর কারণে ক্লায়েন্টের আজ শূন্য ডিপোজিট ফেরত দেয় না। ফরাসিদের সাথে ভেরোনিকার একসাথে কথা বলার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হাসতে পারে, কিন্তু তারা প্রথমত কিভাবে বলবো একটু ব্যবসায়িক ধরনের। তাদের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি অন্য দেশ থেকে এলে, তাদের মানসিকতা বোঝা খুবই। যুদ্ধ শুরু হলে আমরা ইউক্রেনে গেলাম। ফ্রান্স প্রস্তাব দিল যে আমরা পরিবারে আশ্রয় দেব বিনামূল্যে। একজন মহিলা ছিলেন যিনি ইউক্রেন থেকে এসেছিলেন। স্বামী আসেনি কারণ তাকে বের হতে দেওয়া হয়নি। কন্যার সাথে এসেছিলেন। তাদের একটি ফরাসি পরিবার আমন্ত্রণ জানিয়েছিল। তারা 3 সপ্তাহের মতো সেখানে ছিল। তাহলে মোটামুটি ফরাসি পরিবার তাদের প্রায় বের করে দিয়েছিল। মানে ক্লায়েন্টরা ফরাসিদের সম্পর্কে যা বলে, আমি বলতে পারি যে ফ্রান্স যা প্রতিশ্রুতি দিয়েছিল তার সাপ শূন্য। আসলে সত্যি নয়। তারা বলেছিল আপনি আমাদের এখানে বিনামূল্যে থাকবেন, কিন্তু আসলে হয়তো আমি জানি না 1-0 সত্যিই তা পালন করেছে। তারা ইংরেজিতে কথা বলতে চায় না, এটা সত্যি মূলত। এবং আমাদের একটি গল্প ছিল, তখন সে ছিল খুবই তরুণ। আমার একটি বন্ধু আছে, সে একজন ফরাসির সাথে বিয়ে করেছে, তখন তারা একসাথে ছিল। তারপর একটি মজার গল্প ছিল যে মানে সে মেয়েদের আমন্ত্রণ জানিয়েছিল। আচ্ছা, এটা ছিল মেয়েটির বাবার পক্ষ থেকে। সেখানে দামি শ্যাম্পেন ছিল, আর কিছুই না। মানে এটা এমন না যে এটা প্রচলিত, কিন্তু আমন্ত্রণ পেলে সাধারণত ছেলেটি বিল দেয়। আমরা হতবাক হয়েছিলাম, আমরা সবকিছুর জন্য টাকা দিয়েছিলাম, কিন্তু এটা ছিল কারণ যদি আমি আমার ছেলেদের সাথে যেতাম বা অন্য কিছু ছেলেদের সাথে রাতের খাবারের জন্য টাকা দিতাম, সবকিছু। মানে এটা ছিল আরেক গ্যালারির মতো। পরে যখন আমি প্যারিসে কাজ করছিলাম, এটা ছিল 61তম বছর, আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। মানে আমি ঢুকলাম, তারা ইতিমধ্যে বিয়ে করেছে। মজার গল্প, আমরা টেবিলে বসে ইংরেজিতে সবকিছু ভালোভাবে বুঝছিল আমি ফরাসিতে কথা বলছি না। এটা খুবই অশোভন যখন তুমি টেবিলে বসে অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছ এবং তুমি কিছু জিনিস করছো, ফরাসিতে কথা বলা শুরু করো, মনে হয় যেন তাদের সেবা করছো। তাদের বিষয় না পছন্দ। ইউক্রেনীয় নাস্তিয়া ফরাসি জানে না, কিন্তু তার বৈজ্ঞানিক সম্প্রদায়ে সবাই ইংরেজিতে কথা বলে। হ্যাঁ, আমাদের একটি আন্তর্জাতিক দল আছে এবং ফরাসিদের মধ্যে দলে শুধু একটি মেয়ে আছে। তাহলে আমাদের 3 জন ইউক্রেনীয় আছে। এটা আমার অভিযোজনকে খুব সহজ করে তোলে। সাহায্য করে যদি কিছু হয়। অবশ্যই অবশ্যই। এবং আমাদের 2 জন রোমানিয়ান মেয়ে আছে, তাদের মধ্যে একজন আমার সুপারভাইজার অধ্যাপক। হ্যাঁ ঠিক, একজন ইতালীয় ছিল, সে ঠিক 2 সপ্তাহ আগে চলে গেছে। এবং তবুও এটা যেন ভাষার প্রকৃত ব্যবহারকারী নয়। সবাই ইংরেজি খুব সহজ, তাই আমি তাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারি। এটা সবই বর্তমানে সহজ, সারা আলাপ চলছে। সেমি কাট এগুলোকে কি বলা হয়? সব জায়গায় একই, বাকি সবটা শুধু আঙ্গুল দিয়ে। এটা এখানে ঢেলে দাও, সেখানে ওই কলবিতে। তাহলে আমি এখনো যেন ফর্মুলার মতো। নাস্তিয়া কাজের পর সৈকতে যায় এবং সপ্তাহান্তে পর্যটকদের একটি দলের সাথে হাইকিং এ যায়, যেখানে তার ইংরেজি যথেষ্ট। সেখানে আসলে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের একটা মিশ্রণ। ফরাসিদের এখানে খুব কম। আমি বুঝতে পারছি ফরাসিরা এখানে কিছুটা নিজেদের মধ্যে মিশে থাকে। যারা এখানে বড় হয়েছে তাদের নিজস্ব সমাজ আছে এবং অভিবাসীরা চেষ্টা করছে যেন একসাথে গাদাগাদি করে থাকতে। আসলে ফ্রান্স খুব একটা ইংরেজি বলার দেশ নয়, কিন্তু তুমি তবু ইংরেজির উপর জোর। হ্যাঁ, প্রথমত ইংরেজি ইনস্টিটিউটে কাজ করার জন্য, কথা বলার জন্য এটা যথেষ্ট। কারণ ছাত্রদের সেখানে অনেক ক্লাস ইংরেজি ভাষায় হয়, খুব অনেক বিদেশি। আমার একটি আন্তর্জাতিক দল আছে,
ফরাসিতে আমি ইতালিয়ান এই ইউক্রেনীয়দের বা রোমানিয়ানদের সাথে কথা বলতে পারবো না। এটা ইংরেজি। তোমার পরিস্থিতি আসলে নিয়মের বাইরে। এবং এমনকি হাইকিং যে আমি যাই আবারও এটা গ্রুপ, এটা আবারও ইংরেজি ভাষা, কারণ সবাই আন্তর্জাতিক ছেলে। ইনস্টিটিউটের বাইরে অবশ্যই হ্যাঁ ফরাসি জানা দরকার, কিন্তু বলা হয় যে প্রতি বছর এখানে আরও বেশি করে মানুষ ফরাসি এবং ইংরেজি কথা বলে, এবং মূলত মনে করা হয় যে এখানে শিক্ষিত একজন মানুষ যার উচ্চশিক্ষা আছে সে না হয় ইংরেজিতে কথা বলে। ইংরেজি আসলে একটা আন্তর্জাতিক ভাষা। তুমি কি অনুমান করছো যে অন্য দেশে চলে যাবে? আমি 2-4 ফেব্রুয়ারির পর কিছুই বাদ দিচ্ছি না, সবকিছু সম্ভব। যদি ডেনিস এবং অক্সানা সম্পর্কে কথা বলি, তাদের পরিবেশে ফরাসিরা, মলদোভান এবং রুশভাষী মানুষ রয়েছে। আজুরে সর্বদা অনেক রাশিয়ান ভাষাভাষী ছিল, কিন্তু এখন সাম্প্রতিক বছরগুলিতে এটি আরও বেশি হয়ে গেছে। আমরা বিদেশি ভাষার জন্য ফরাসি ভাষার বিভাগে ছাত্র হিসেবে এসেছি। ফ্রান্সে আমার প্রথম কাজ ছিল ডেলিভারি, পাখি পরিবহন। যখন আমি সেখানে গেলাম, আমি প্রায় একটিও ফরাসি শব্দে কথা বলিনি। মানে অপরিচিত শহর, অপরিচিত দেশ, অপরিচিত ভাষা। ডেলিভারি করতে হবে মোপেডে সব সময়। আমি সারা জীবন মোপেডে। সবাই এটা নিশ্চিত করতে পারবে। এমনও পরিস্থিতি ছিল যখন আমি ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না। বলি ক্লায়েন্টকে ফোন করলাম, তিনি আমাকে খুব স্পষ্টভাবে বুঝিয়ে বললেন তার বাড়ি কোথায়, কিন্তু আমি ধন্যবাদ বলেছিলাম মার্সাই এবং কিছুই বুঝতে পারিনি। আমি অপেক্ষা করছিলাম কেউ রাস্তা দিয়ে জিজ্ঞাসা করতে পারি, দেখাতে পারি, জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ, মানে এমন একটা গল্প। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের জন্য, যেহেতু রোমানিয়ান ভাষা ফরাসি ভাষার মতো একই ভাষার গ্রুপে, তাই এটা আমাদের জন্য খুব সহায়ক এবং খুব দ্রুত। মানে আমি ভাষা শিখে ফেললাম। শুধু ফরাসিদের চারপাশে সময় কাটিয়ে তুমি দ্রুত, সঠিকভাবে এবং ভালোভাবে ভাষা শিখতে পারবে। একসাথে আমরা রোমানিয়ান ভাষায় কথা বলতে থাকলাম। সব ঠিক আছে, কিন্তু আমি শুধু তার সাথে রাশিয়ান ভাষায় কথা বলতাম দিনে একবার। বাকি সব কাজ, স্কুলের কাজ, বন্ধুরা, আমার সবকিছু ফরাসি ছিল, তাই আমি খুব দ্রুত শিখে ফেললাম। আমার বাইরে যাওয়ার শতাংশে এমন কাউকে অন্তর্ভুক্ত করে যে রাশিয়ান ভাষায় কথা বলে। অবশ্যই খুব। এই রাশিয়ান ক্রিস্টিনা সর্বত্র রুশ ভাষায় কথা বলা লোকদের সাথে দেখা করে। সে নিজে ইংরেজিতে দারুণ দক্ষ এবং উপার্জন করে। সফলভাবে শিক্ষকদের শিক্ষামূলক উপকরণ বিক্রি করে একই শিক্ষকদের অনলাইন কোর্স পরিচালনা করে। তুমি যা উপার্জন কর সেটা কি মিসে জীবনের জন্য যথেষ্ট? যথেষ্ট, কিন্তু জীবনযাত্রার মান লুগানেচেন্সকের মতো একদমই নয়। এটা যেন একবারও নয়। তুমি পড়ে গেছ অতুলনীয় জিনিস। হ্যাঁ, ক্রিস্টিনা অ্যাপার্টমেন্টে 400 ইউরো ঘর ভাড়া নেয়, কিন্তু 150 ইউরো সরকার এড করে ছাত্র হিসেবে, আর 200 যখন পড়াশোনা শেষ হবে তখন ভিসাও শেষ হয়ে যাবে। তাহলে সর্বাধিক এখানে কাজ খুঁজে পাওয়ার একটি স্পষ্ট উপায়। আমি এখানে কাজ খুঁজতে চাই না যদি এখানে কোথাও না থাকে, কারণ আমার তো কাজ আছে। তোমার আয়ের এমন দেশ পাওয়া যাবে একই ধরনের আবহাওয়া আছে রায়, কিন্তু 3 গুণ সস্তা। সম্ভবত হ্যাঁ। বন্ধুরা, এখানে কেউ আছে? আমার গ্রুপমেটের সাথে আমি খুব ভাগ্যবান। এটা আমার গ্রুপমেট। সে রাশিয়া থেকে, সে এখানে থাকে, সে ইংরেজি পড়ায়। সাধারণভাবে কথা বলার জন্য অনেক কিছু আছে। তাহলে আমরা তার সাথে সুইমিং পুলে যাই, ছাত্রদের ক্যাফেতে চলো খাই ইউরো। আর অন্যান্য ছাত্রদের সাথে তুমি কি তাদের সাথে কথা বলো? তাহলে এরা কেমন ছাত্র? তাহলে তোমাদের ছাড়া ক্যাফেতে আর কেউ যায়? ক্যাফেতে যায়, কিন্তু আমরা তাদের কাছে যাই না। আলাপ আলোচনা বাধা দিও না, ঠিক আছে? বন্ধু, আমি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একবার যাই এবং সেখানে তো ক্যাফেতে সহজেই যেতে পারো। যেমন চলো বন্ধুত্ব করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন কুটলেট খেয়ে আমরা বন্ধুত্ব করব। ক্রিস্টিনা জেলরে বলছে ফ্রান্সে ভর্তি হওয়া খুব সহজ। এছাড়াও কিছু বিশেষত্বের জন্য ইংরেজি জানা যথেষ্ট এবং পড়াশোনার খরচ অনেক কম হতে পারে। মাস্টার্সের জন্য বছরে 300 ইউরো পর্যন্ত। এতে করে ছাত্র ভিসায় সপ্তাহে 200 ঘন্টা পর্যন্ত অফিসিয়ালি কাজ করা যায়। বছরে মানে এটা কি ফ্রি? এই 300 ইউরো কি ছাত্র জীবনের জন্য একটি ফি? বিমা, মোটামুটি এই ধরনের জিনিসগুলো পড়াশোনার জন্য ফি নয়। তুমি কত টাকা? আমি 1500 টাকা দিচ্ছি। সৈকতে বসে ক্রিস্টিনা দেখে মানুষ এখানে সরাসরি পাথরের উপর বসে আছে।
তিনি আমাকে তার পাখা দিলেন গরম থেকে বাঁচান। কিভাবে বসে থাকা যায় সরাসরি পাথরের উপর? পিঠ তো ভেঙে যাবে। আমি একবার খুব সকালে এই লোকটাকে পরীক্ষা করেছিলাম। সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন খুব একটা ভালো লাগছে না, আরামদায়ক মনে হচ্ছে না। আমি চেষ্টা করি দিনের বেলায় বের হতে, পাখা ছাড়া। আমি কখনো পাখা ছাড়া বের হই না। আমার গরম লাগছে, সূর্য উঠেছে, আমারও গরম লাগছে, আমি ঘামছি। হ্যাঁ, তাই এটাও কথা হচ্ছে এটা অস্বাভাবিক গরম হওয়া উচিত নয়। কথা হচ্ছে এমন গরম হতে পারে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাসের বেশি সময় হয়ে গেছে। স্থানীয় মানুষরাও অবাক, কারণ আমরা গ্লোবাল বাজেটে কি করছি। ক্রিস্টিনা ব্লাবোভেশচেনস্কো থেকে চীনের কাছে। এখন তার বাড়ির মধ্যে সময়ের পার্থক্য 8 ঘন্টা। আমি ইউরোপে শুধু স্পেনে গিয়েছিলাম 7ম শ্রেণীতে, আর ব্লাগোভেশচেনস্কো থেকে ইউরোপে যাওয়া খুব দূর। যদিও চীন তার কাছে ছিল, তবুও সে সেখানে মানিয়ে নিতে পারেনি। ফ্রান্সে বেশি আরামদায়ক। চীনে আমি যেন সার্কাসের বানরের মতো লাগছিল, খুব আলাদা দেখাতাম। আমার গলার স্বর স্পর্শ করতে চাইছিল, স্থানীয় উইচাটে যোগ করতে চেয়েছিল। নিচে একটু ঘুরে আসি। আমি খুব পছন্দ করি। দেখুন, বাচ্চারা ফোয়ারা নিয়ে খেলছে, বাবা মায়েরা ক্যাফেতে বসে আছে। নটরডেম, হ্যাঁ হ্যাঁ, এটা শুধু প্যারিসে নয়। রাই শোনা যায় মিস শহরটা নোংরা, কিন্তু তবুও উদাহরণস্বরূপ পুকুরের জল দেখুন কতটা পরিষ্কার। কেন্দ্রে অনেক কিছুই আকর্ষণীয়, কিন্তু আমি প্রায়ই এখানে সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতাম। এখানে অ্যাপোলো ফোয়ারা আছে। এটি 50 এর দশকে নির্মিত হয়েছিল। এখানে অনেক ধরনের উন্মুক্ত শরীরের অংশ রয়েছে। এটি 70 এর দশকে। স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর এটি স্টেডিয়ামে সরানো হয়। 3-7 বছর পর এটি ফিরেছে। কাউকে অস্বস্তি দেয় না, মুসলমানদেরও। ভাবুন ফ্রান্সে কতটা পরিবর্তন এসেছে নৈতিকতার। নিস ঘুরে বেড়ানোর সময় আপনি যা করতে পারেন তা হলো দামের অনুবাদ শুরু করা আপনার মুদ্রায়। যেমন নিসের কেন্দ্রে 2 ইউরোর জন্য জল, এটা স্বাভাবিক। গতকাল এমনই পান করেছিলাম। এটা আমাদের থেকে কিছুই আলাদা নয়, 10 গুণ সস্তা। কিন্তু আমি একটু আগে একটি দোকান খুঁজে পেলাম, সেখানে 1 ইউরো। এটা বেশ ভালো, আমি খুশি হলাম। মিসেল একটি প্রাচীন গির্জায়। ভিতরে 1 ইউরো মোমবাতি বিক্রি হয়। প্রবেশদ্বারে পর্যটকরা ভদকা পান ও মন্দিরের ইতিহাস আলোচনা করছে। বিষয়টি হলো মিস রোম বা জেনোয়ার মতো ধনী নয়, এবং নির্মাণের সময় অতিরিক্ত টাকা তাদের কাছে ছিল না, কিন্তু ধনী মনে হতে চেয়েছিল, তাই একটু ঠকানো হয়েছে। আমরা একটি প্রযুক্তি প্রয়োগ করেছি চোখে। এখানে আমাদের মার্বেল দেওয়াল রং করা হয়েছে, সব লেট নাপোলি স্টুকো থেকে তৈরি, যা হল প্লাস্টার এবং মার্বেল কুঞ্চি। কিন্তু যিশু সমাজ মঠ, যা মূলত এই গির্জাটি তৈরি করেছে, তারা শিক্ষা প্রচার করেছিল। আমি আকর্ষণীয় তথ্য দেখাতে চাই। এই হাতে বিষয়টি, যখন পাদ্রী সেবা পড়ছিলেন, তিনি একটি রহস্যময় প্রভাব তৈরি করার জন্য পায়ে একটি পেডাল চাপ দিতেন, যা এই হাতে নাড়াচাড়া করত। ভক্তরা মনোযোগ প্রার্থনা শুরু করেছিল। এই জানালাগুলো আঁকা হয়েছে কারণ আসল জানালার জন্য আগে কোড দিতে হতো। এখানে সবচেয়ে অস্বাভাবিক স্বাদের আইসক্রিম খাওয়া যায়। ল্যাভেন্ডার, জলপাই, মোহিতো অথবা ক্যাকটাস। আমার মনে হচ্ছে এটা ফেক। এটা তো একদম কাঁটাযুক্ত নয়। আমি দেখিনি, এটা তো কাঁটাযুক্ত নয়। ক্যাকটাস। ভ্রমণের সব মজার মুহূর্তগুলো ভিডিওতে আসে না, বিশেষ করে ছবিগুলোতে। আমি সেগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করি। আমার ইনস্টাগ্রামে আরও দেখা যাবে আমি এখন কোন দেশে শুটিং করছি, এবং আসলে সেখানে আমি প্রায় বার্তার উত্তর দিই, তাই সাবস্ক্রাইব করুন, আমি খুশি হব। নিসে স্মারক হিসেবে লাজুরের সৈকতের পাথরের মতো দেখতে ক্যান্ডি কিনে থাকে। পুরনো শহরের বুটিকে দেখা গেল এখানে মলদোভা থেকে একটি মেয়ে কাজ করছে। চলুন। কোথা না যুবক, বা আপনার এলাকার লোক। চেষ্টা কর, এটা কেমন? আচ্ছা, এটা পাথরের। ও শুনো, ঠিক আছে। আচ্ছা, পাথরের চেয়ে স্বাদে ভালো। পাথরের চেয়ে স্বাদে ভালো, আমি জানি। এটা হ্যাঁ, বাচ্চার জন্য ভালো। নিচে কিছু বিতর্কিত স্মৃতিস্তম্ভ আছে। নাতালিয়া বলেছে, কেন ভয়ঙ্কর? কারণ অনেকেই বুঝতে পারে না এটা একটি স্মৃতিস্তম্ভ, যখন ধরুন তারা ভূগর্ভস্থ। মানুষ ভাবছিল এটা নির্মাণের উপকরণ। চলুন আপনার গল্পটা বলুন, আমরা পাবলিক। আমি জানতাম আপনাদের আকৃষ্ট করতে হবে।
নাতালিয়া গাইড আর পথে মাঝে মাঝে আমাকে থামিয়ে কিছু আকর্ষণীয় দেখাতে চায়। এই বাড়িতে স্ক্রিপিয়ান পাদানিমি মৃত একজন ইউক্রেনীয় ফরাসিকে বিয়ে করেছে, যে ইউক্রেনে ছিল। কর্মসূত্রে নিচে 6 বছর দূরে আছি। এখন ইউক্রেন থেকে অনেক বাসিন্দা এসেছে, কিন্তু না, 5000 জন মানুষ, এবং সাধারণত স্লোগানের তীরে এখানে ভিনটন থেকে কাম পর্যন্ত 14000 কিছু সংখ্যা। এটা ছোট এক টুকরো চত্বর। এখানে একটু মূল রাস্তা থেকে লুকানো। ফ্রান্সে পাবলিক হাউসগুলো 1946 সাল পর্যন্ত বৈধ ছিল। পেশা এখনো জীবিত, এখনো বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত। এটা ছিল পাবলিক রাইটসের মধ্যে একটি স্প্লট। এবং দেখুন, এই সাইন বোর্ডে লেখা আছে ইন্টারনা মিলিওরা, এর মানে হচ্ছে গরিবের ভিতরে। নিচে প্রেমের শিল্প ঘন্টার মতো চলছে, আর যৌনকর্মীরা শহরের অঞ্চলগুলোকে তাদের আসল দেশের ভিত্তিতে ভাগ করে নিয়েছে। সাধারণত যদি খুব দেরি রাতে বের হন হাসপাতালে, তাহলে রাতের প্রজাপতিরা এসে জড়ো হয়, আর এটা আসলে বিমানবন্দরের এলাকায়, পোস্ট সোভিয়েত স্থান, লাতিনো, হ্যাঁ, কোথাও অন্য রাস্তায়, এবং আরো অনেক কিছু। আমি দাবি করতে পারি না যে সব এই মেয়েরা যৌন করবি, কিন্তু রাতের বেলায় রাস্তার পাশে তাদের সংখ্যা খুবই বেশি। সলানা 1996 সালে তাজিকিস্তান থেকে ইউরোপে চলে এসেছিল। প্রথমে স্ট্রাসবুর্গে 3 সপ্তাহ কাটিয়েছিল, কিন্তু আবহাওয়া তার পছন্দ হয়নি। আর নিচে তার মতে সবকিছুই ঠিক আছে। আমি তাজিকিস্তানের একজন রুশ। আমি এখানে সবকিছু ভালোবাসি। কোন আমরা পুরনো শহরে আছি, আমরা পছন্দের গোলুবিয়া স্কোয়ারে আছি। সলানা বলছে রুশরা এখানে 2000 সালের পরই বড় সংখ্যায় এসেছে, এবং তার যোগাযোগের অভাব ছিল। ইন্টারনেট প্রায় ছিলই না, আর রুশ ভাষায় টেলিভিশন, রেডিও বা পত্রিকা কিছুই ছিল না। শুধু একটি লাইব্রেরি আছে, রুশ বই রয়েছে, যা সপ্তাহে 1 ঘন্টা খোলা থাকে। এই লাইব্রেরি এসেছিলাম, বন্ধ ছিল, বিজ্ঞাপন ছিল। লাইব্রেরি বুধবার 1-2 খোলা থাকে। সবকিছু, তার বেশি কাজ করতে হতো না। আমাদের চারপাশের সব বন্ধু, মিক্স, হেরনিজিয়া, জর্জিয়া, তানলিপিস্তান, উজবেকিস্তান, ইউক্রেন। আমি আমার ইউক্রেনের সব বন্ধুদের ধরে রাখতে পেরেছি। তারা যোগাযোগ চায়, তাহলে আমাদের এটা নেই। আমরা একে অপরের প্রতি বোঝাপড়া আচরণ করতাম। এটা সবই রয়ে গেছে, এবং রাজনৈতিক মঞ্চে যা কিছু ঘটে সবই সেখানে রয়ে যাবে। ইউক্রেনের আসিয়া ইউক্রেনের পতাকা ছাড়া সাক্ষাৎকারে অস্বীকৃতি। তাহলে আমরা বিরতি নিয়েছিলাম। ঠিক আছে, আমরা ভিডিও করছি। আমাদের পেছনে তো পতাকা ঝুলছে না। এটা আমাদের কাছে অনেক সময় ধরে ঝুলছিল, এবং আমাদের দাতব্য অনুষ্ঠানে আমি লাজুরকায় ইউক্রেনের পতাকা দেখতে পাই। আরো ছিল। সেখানে মেঝে একটি বিশাল বাড়ি ছিল, যেখানে পতাকা ঝুলছিল। ওরে কেন জানি সেটা নামিয়ে ফেললো। আমরাও তুলেছি। আসলে আমি তোমাকে সৎভাবে বলছি, এখানে একজন লোক আমাকে পতাকা দেখে খুঁজে পেয়েছে। এটা কি? এখানে একজন লোক আমাকে পতাকা দেখে খুঁজে পেয়েছে। এটা কিভাবে খুঁজে পেল? এখানে পাশেই একজন যুবক থাকতো, পরিচিত হতে চেয়েছিল, এবং কিভাবে যেন আমাকে দেখেছিল কোথাও। তারপর সেই পতাকা দেখে অনুমান করলো যে আমি এখানেই থাকি। প্রথমে সে আমাকে দেখে বাড়িতে এসেছিল। সে আমাকে লিখেছিল, সে দেখে বুঝেছে। ভয় পেয়ে সেদিনই পতাকা নামালাম। যেন ভয় পেয়েছিলে? আচ্ছা, কারণ সে আমার পছন্দ হয়নি। এমন পরিচয়, এটা খুব অদ্ভুত ছিল সত্যি। যাই হোক, এই ধরনের আছে মানুষরা তোমার জন্য কিছু লিখছে, লেখে আমাদের তো যুদ্ধ চলছে, তুমি ভিলা। না, কেউ আমাকে এমন কিছু লেখে না। হয়তো কারণ আমার এখনো খুব বেশি ফলোয়ার নেই, কিন্তু আমার পরিচিতদের মধ্যে কেউ আমাকে এমন কিছু বলেনি, বরং সবাই খুশি। এবং সম্ভবত কারণ আমি ইউক্রেনকে ভুলে যাই না, কারণ প্রতিদিন আমরা এই দানশীলতার ক্ষেত্রে কিছু না কিছু করি। আমি বুঝতে পারি যে এমনকি এখানে আমি আরো বেশি উপকার করতে পারি। যেমন অন্যান্য ইউক্রেনীয়দের জন্য যুদ্ধ আসিয়ার পুরো জীবনকে উল্টে দিয়েছে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে অন্য তার দেশবাসীদেরও সাহায্য করছে, কিছুটা মানসিক পরামর্শ দেওয়ার মতো। আমি একটি গুরুতর কাজে কাজ করছিলাম, এবং যখন যুদ্ধ হলে আমার সব সহকর্মীরা স্বেচ্ছাসেবায় মনোযোগ দিলাম। ইঁদুরের জন্য ধাতু খোঁজা, বুলেট প্রুফ জ্যাকেট কেনা, চিকিৎসা, আসলে সবার জন্য। ফোনে 2-4 ঘন্টা 7 দিন।
এবং আমার এই কার্যক্রম, এই কোচিং, বিশেষজ্ঞ, সাহায্যকারী পেশা এটা ছিল যেন একটি অতিরিক্ত। আমি এটা শুধু মুখে মুখে প্রচারের মাধ্যমে করছিলাম। এবং যখন যুদ্ধ শুরু হলো, স্বাভাবিকভাবেই আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে কোনো টাকা নিইনি, অথবা এমন তো ন্যূনতম যেন যা কিছু সম্ভব। এবং যখন যুদ্ধ শুরু হলো এবং আমরা সবাই আবার ঘৃণায় পড়ে গেলাম। শত্রুকে অভিশাপ দেওয়ার ইচ্ছা, এই শত্রুর জন্য সবচেয়ে ভয়ঙ্কর কিছু চাওয়ার ইচ্ছা। হানির বিষাদ, ট্র্যাজেডি, ক্ষতি। কেউ শুধু এটাও অনুভব করছে যে তার স্বাচ্ছন্দ্যময় জীবন ভেঙে গেছে, সেটাও একটি ভয়াবহ দুঃখ। প্রত্যেক ইউক্রেনিয়ার জন্য দুঃখ আছে, এটা শুধু গভীরতায় ভিন্ন। এবং আমি বুঝতে পারি যে এই মানুষগুলো তাদের সাথে যা ঘটেছে তার জন্য দায়ী নয়, কিন্তু আমি মনে করি তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত। এটা হলো অসন্তোষ এবং কিছু নিরপেক্ষ অনুভূতিতে ফিরে আসা, যাতে আমি আমার জীবন নষ্ট করি। এটা এখন মানুষের দায়িত্ব। এখন আমার একমাত্র কাজ, কারণ আমি চাকরি থেকে ছেড়েছি আর এত দূর থেকে ইউক্রেনে কাজ চালাতে পারছিলাম না। স্থানীয় ইউক্রেনীয় সম্প্রদায় অনেক কর্মসূচি করছে, ইউক্রেনের জন্য টাকা সংগ্রহ করা হচ্ছে। আমাদের এখানে ইউক্রেনিয়ান গায়কির ক্লাসও ছিল। সীমান্তে একজন আছেন, ইউক্রেনের সোপ্রানো, দীর্ঘদিন ইতালিতে অপেরায় গান গায়, এবং তার সাথে ক্লাসের দাম টাকা ছিল। টাকা সংগ্রহ করেছি, গাড়ি কিনেছি। এনসেফালোগ্রাফ, বাইনোকুলার, থার্মাল ভিশন, এরকম অনেক কিছু। এটা সব এখানে আপনার ছোট্ট অঞ্চলে নাকি লাজুকায়? আসলে এটা সব আমি জানি না, তোমাকে সঠিকভাবে বলতে পারছি না। এটা সব মোনাকো। এই ঘরে ইউক্রেনীয় স্বেচ্ছাসেবকরা টাকা সংগ্রহ করছিলেন, কাপ বিক্রি, পত্রিকা বিতরণ। এগুলো আমাদের কাপ ডেনমার্ক থেকে অর্ডার করে আনা হয়েছে, আমরা সেগুলো বিক্রি করছিলাম। এটা সবচেয়ে ছোট লট এলো 8 ইউরো করে সেগুলো বিক্রি করছিল। আমার শরণার্থী স্ট্যাটাস নেই, এটা অস্থায়ী সুরক্ষা। এটা আমাকে এখানে কাজ করার অধিকার দেয়, কাজের ভিসা প্রয়োজন নেই। এটা কিছু প্রশাসনিক কাজকে খুব সহজ করে দেয়। যদিও মোটামুটি সবকিছু ঠিক আছে, সবকিছু এখানে তোমার ভালো লাগে। তুমি আমার বাড়িতে অ্যান্টিডিপ্রেসেন্টস দেখিয়েছিল। আমি দেখাতে চাইনি। এটা কি আমি, তাই না? কিভাবে এমন অবস্থায় পৌঁছালে? এমন অবস্থায় আমি লড়াই করছি। নাস্তিয়া সবকিছু একসাথে জমে গেছে। যুদ্ধ, দ্বিতীয়বার বাড়ি থেকে পালিয়ে এসেছি, মায়ের স্বাস্থ্য, ব্যবসা হারানো এবং অপরিচিত দেশে মানিয়ে নেওয়া। একসময় সে প্রতিদিন কাঁদতো। একটা সময় প্রধান আমাকে জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। সে লক্ষ্য করেছে ভেঙে পড়েছিলাম, আমার একটা হিস্টেরিয়া। নাতালিয়া নাস্তিয়াকে মনোবিদের কাছে নিল, শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্টস লেখা হলো। আমি হাসি দিয়ে হাঁটতে বের হই। জিজ্ঞেস করে তুমি হাসছো? ব্যাখ্যা করতে পারছি না, এটা একটা অস্বাভাবিক আচরণ। নাস্তির বাড়িতে কেউ ইউক্রেন থেকে আসেনি। আসছে না। আমার বাবা এবং ছোট ভাই একই বয়সের, তারা ইউক্রেন ছাড়তে পারছে না। আমি আশা করেছিলাম ছুটির সময় মা এখানে আসবেন, কিন্তু আমার মা যুদ্ধের আগে স্ট্রোক করেছিলেন। এখন তিনি কোথাও যেতে পারছেন না। আশা করি অন্তত মা এখানে আসবেন, কারণ মনে হচ্ছে এখানে দীর্ঘ সময় থাকতে হবে। তার জানালার টেনিস কোর্ট ও একটি সিনেমা হল আছে। সব সিনেমা ফরাসিতে, নাস্তি যায় না। এটি একটি প্যাকেজ যাতে ছবিগুলি রয়েছে ইউক্রেনে আঁকছিল। কয়েক মাস পর পাঠানো হয়েছে। এটি আমার কাজগুলো খানকিভ থেকে, এবং এখানে আমি কিছু আঁকেছি। কিন্তু ঠিক এই ফোল্ডারে যা এসেছে, আমি এই কাজগুলো বিক্রির পরিকল্পনা করছি। আমি যুদ্ধের ঠিক আগে এই অঙ্কিত না হওয়া মেয়েটিকে আঁকছিলাম। এটি আমার প্রিয় খার্কিভ। এটি পোপাসনায় লুহানস্ক অঞ্চল। সাধারণভাবে আপাতত আমি পোপাসনায়, হ্যাঁ, 8 বছর পর্যন্ত আমি সেখানে বাস করতাম। এটি শহরের কেন্দ্র। আমি মনে করি শীঘ্রই শেষ করব, কারণ ছুটি। যুদ্ধের ঠিক আগে আমি বসে পিস ডাফ আঁকলাম, ভালোবাসা এবং কিছু খারাপ জিনিসে। যুদ্ধ এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও ফ্রান্সে রাশিয়ান ছাত্রদের এখনো চাপ দেওয়া হচ্ছে না, বরং যখন তারা সমস্যায় পড়েছিল তখন সাহায্য দেওয়া হয়েছিল। এটা দেওয়া সম্ভবে প্রথম সময়ের জন্য কিছু আর্থিক সাহায্য পাওয়া, কারণ মানুষের কার্ডগুলো ব্লক হয়ে গেছে, পেমেন্ট করার কোনো সুযোগ ছিল না। এবং ও বলেছিল আমরা বুঝতে পারি এটা আপনার নয়, আপনি ইতিমধ্যে টাকা দিয়েছেন, পাওয়া যেত। আমি পাইনি, কিন্তু আমার মতে এটা ইউরোর মতো।
এই হোটেলে নিসের নাবেরের কাছে আমি এসেছি স্মৃতিগুলো মনে করতে। কিছু বছর আগে আমি যে অ্যাপার্টমেন্টে থাকতাম তার জানালাগুলো সরাসরি তার দিকে ছিল। 5 বছর আগে আমি নেগ্রেস্কো হোটেলের ঠিক পেছনে থাকতাম। 1 মাসের জন্য আমরা 700 ইউরোতে স্টুডিও ভাড়া নিয়েছিলাম। এখন আরো দামি। আসলে এটা যেন পেশির স্মৃতি, বাড়ির মতো মনে হচ্ছিল। যদি সুন্দর স্থান লাজরোচকা থেকেও আমাকে বাড়ির জন্য আকর্ষণ করে, তাহলে বাড়ি ছাড়া থাকতে পারে না এবং এটিকে বাড়ি মনে করে। মলদোভা, কিছু সময় পর তোমার অভাব অনুভব করতে শুরু করো। যেতে ইচ্ছে করছে, বিশেষ করে অক্সানার জন্য কিশিনেভে পুরনো জায়গাগুলোতে, নিজের পার্কগুলোতে ঘুরে বেড়াতে। আমি সৎভাবে বলবো, যেহেতু আমরা কিছুদিন আগে চলে গিয়েছিলাম, আমি একরকম জানো এর থেকে অভ্যস্ত হয়ে গেছি। এতটা আকর্ষণ করছে না বলা যাক, এবং মানে আমি মাধ্যমে সর্বাধিক 1 সপ্তাহ আমি আবার যেতে চাই এখন বাড়ির জন্য। পিসে আমি সবচেয়ে কঠিন চেক পয়েন্টে পৌঁছেছিলাম। চেক পয়েন্টের মধ্যে সবচেয়ে কঠিন যেগুলো আমি এই বছর পেরিয়েছি। আমি সম্ভবত 8টি দেশে গিয়েছিলাম এবং সব দেশেই আমি আমার সাথে ক্রিম নিয়ে গিয়েছিলাম, সানস্ক্রিন। এটা খুব প্রতীকী, কারণ এখানে মিসে আমি এই বছর প্রথমবার উড়ে গেছি। উড়ানের সময় প্রতি দ্বিতীয় ব্যক্তিকে অতিরিক্ত তল্লাশির জন্য পাঠানো হচ্ছিল। আমার সমস্ত প্রযুক্তি পরীক্ষা করা হয়েছিল। আমি পিম্পল নিয়ে আসছি না, তাই আমি বাড়ি ফিরছি শুধু অসাধারণ ভিডিও সামগ্রীর একটি পাহাড় নিয়ে। আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং প্রতি শনিবার সকালে ভুবা কালমানবের চ্যানেলে বড় পর্বগুলো দেখো। বিদায়।